শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। প্রিয় দর্শক, আমার সীমিত জ্ঞানের সীমিত কিছু কথা, যদি ভুল ত্রুটি হয় তাহলে শুধরে দেবেন। আজকের ভিডিওর শিরোনাম আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেটা হচ্ছে আমাদের সন্তানেরা কেন বিজ্ঞানী হচ্ছে না, কেনই বা আমাদের দেশে আধুনিক কলকারখানা স্থাপন হচ্ছে না। এই সমস্যাটা শুধু আমরা বাংলাদেশিদের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্যই একই সমস্যা। টেকনোলজি, প্রযুক্তিতে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। দেখুন, টমাস আলভা এডিসন তৈরি করেছিলেন বৈদ্যুতিক বাল্ব, রেকর্ডিং করার যন্ত্র, ভিডিও দেখার যন্ত্র। এইরকমভাবে তিনি অনেক পণ্য নিজে নিজে আবিষ্কার করেছিলেন। আমেরিকান বিজ্ঞানী টমাস আলভা এডিসন, বিখ্যাত বিজ্ঞানী, তিনি প্রতিষ্ঠিত করেছিলেন জেনারেল ইলেকট্রিক কোম্পানি। এই জেনারেল ইলেকট্রিক কোম্পানি এখনও পৃথিবীতে সেরা। আলেকজান্ডার গ্রাহাম বেল, আমেরিকান বিজ্ঞানী, তিনি তৈরি করেছিলেন টেলিফোন। আজ তো আমরা দেখতে পাচ্ছি টেলিফোন থেকে মোবাইল, মোবাইল থেকে আরও আধুনিক কিছু, অনেক কিছু। তো তিনি প্রতিষ্ঠা করেছিলেন বেল কোম্পানি। পরে এই কোম্পানিটাকে আমেরিকান সরকার নিয়ে নেয় এবং AT&T কোম্পানি নামে আমেরিকার বিখ্যাত টেলিকমিউনিকেশন কোম্পানি হিসেবে এই কোম্পানিটিকে তারা প্রাধান্য দেয়। আর পৃথিবীতে এখনও টেলিকমিউনিকেশন যে সিস্টেম, এই সিস্টেমের ভিতরে এই বেল কোম্পানির উদ্ভাবিত এই কোম্পানিটাই সেরা। অপর বিজ্ঞানী হেনরি ফোর্ড, ফোর্ড মোটরের প্রতিষ্ঠাতা, ফোর্ড মোটরস কোম্পানি, যিনি প্রথম প্রাইভেট কার আবিষ্কার করেন। পরবর্তীতে তিনি এককভাবে প্রচুর পরিমাণে প্রোডাকশন লাইনে যান এবং এই মোটর গাড়ির জগতে একটা বিপ্লব নিয়ে আসেন। তার কোম্পানি ফোর্ড কোম্পানি, মানুষ এটা এক নামে চিনে, সারা পৃথিবীর মানুষ চেনে ফোর্ড কোম্পানি। তেমনি কার্লস বেঞ্জ, এটা তো আরও বিখ্যাত, মার্সিডিজ বেঞ্জ, এটার নাম বলতে হয় না, এই কোম্পানিও একটা বিজ্ঞানী প্রতিষ্ঠা করেছেন। অলিভার রাইট, উইলভার রাইট, আমেরিকান বিজ্ঞানী, কি আবিষ্কার করেছেন? বিমান। রাইট কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, রাইট অ্যাভিয়েশন কোম্পানি। পরবর্তীতে শেয়ার কিনে এই কোম্পানিকে আরও উপরে নিয়ে যায়, নাম দেয় বোয়িং কোম্পানি। এখন পৃথিবীতে সেরা কোম্পানি বোয়িং বিমান কোম্পানি। তারা যুদ্ধ বিমান, যাত্রীবাহী বিমান, সমস্ত কিছুই তারা প্রোডাকশন করছে, পৃথিবীব্যাপী তারা বিক্রি করছে। প্রিয় দর্শক, এখানে লক্ষ্য করুন, প্রথমে গবেষণা হয়েছে, তারপর বিজ্ঞানী তৈরি হয়েছে, তারপর কলকারখানা, ফ্যাক্টরি গড়ে উঠেছে, তারপর তাদের আবিষ্কৃত যত পণ্য ছিল সমস্তগুলি পণ্য পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, তারা বিক্রি করেছে, আর তারা পেয়েছে টাকা, অর্থ। তাদের এই সমস্ত পণ্য সারা পৃথিবীতে বিক্রি করে তারা যে অর্থশালী হয়েছে, তারা শক্তিশালী হয়েছে অর্থে, শক্তিশালী হয়েছে টেকনোলজিতে, শক্তিশালী হয়েছে প্রযুক্তিতে, শক্তিশালী হয়েছে সমরাস্ত্রে। তাহলে তারা এখন কি করবে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমার। তারা অবশ্যই পৃথিবী শাসন করবে, আর করছেও তাই। এখানে অবাক হওয়ার তো কিছু নাই। আপনি জানেন কি, বাইতুল আল হিকমা, যাকে ইউরোপিয়ানরা বলে হাউজ অফ উইজার্ড, হাউজ অফ উইজার্ড কি? পৃথিবীর প্রথম বিজ্ঞান গবেষণাগার, যার নাম হচ্ছে বাইতুল আল হিকমা, প্রতিষ্ঠিত হয়েছিল ইরাকের বাগদাদ নগরীতে। মুসলিম খলিফা হারুন আর রশিদের ছেলে খলিফা আল মামুন, তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই বাইতুল আল হিকমা, পৃথিবীর প্রথম গবেষণাগার, বিজ্ঞান গবেষণাগার, পৃথিবীর প্রথম লাইব্রেরি, যেখানে জ্ঞান চর্চা হতো। 815 খ্রিস্টাব্দে, যখন মুসলমানদের স্বর্ণযুগ চলছিল, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ অঞ্চল
শাসন করছিল মুসলিমরা। তখন আন্দালুস, বর্তমান স্পেন, স্পেনের কর্ডোবা, গ্রানাডা জ্ঞান বিজ্ঞান চর্চার মূল কেন্দ্র ছিল। বুখারা, সমরকান্দ বর্তমান উজবেকিস্তানের, বাগদাদ, দামেস্ক, নিশাপুর ইরানের নিশাপুর, এগুলি ছিল জ্ঞান বিজ্ঞান তৈরির বলতে পারেন এক একটা কারখানা। বাইতুল হিকমায় কি হতো? ভারতবর্ষের বিজ্ঞানী, জ্ঞানী লোক, গ্রিক দেশের বিজ্ঞানী, সমস্ত বিজ্ঞানীরা এক জায়গায় হয়ে এই বাইতুল হিকমায় গবেষণা চালাতো। এখন বর্তমান যুগে যেমন ডিবি লটারি দিয়ে আমেরিকা সমস্ত মেধাবীদেরকে তাদের দেশে নিয়ে গিয়ে গবেষণায় কাজে লাগিয়ে দেয়, ঠিক সেই রকম কাজ চলতো ওই বাইতুল হিকমায়। পৃথিবীর যত জ্ঞানী মেধাবী লোক ছিল তখন তারা ওই বাইতুল হিকমায় এসে গবেষণা করত। শুধু বাইতুল হিকমা নয়, সমরকান্দ, বুখারা, আন্দালুস, কর্ডোবা এই সমস্ত জায়গায় বিজ্ঞানের চর্চা চলত। মুসলিমরা তখন ছিল বিজ্ঞানের নেতৃত্বে। এখানে তৈরি হয়েছিল যে সকল বিজ্ঞানীরা, ইবনে আল হাইথাম, যাকে ইউরোপিয়ানরা বলে আল হেজের। আজ যে আমরা ক্যামেরা অপটিক্স দেখছি, আজ যে আমরা ডিএসএলআর ক্যামেরা, প্রজেক্টর, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ ইত্যাদি অত্যাধুনিক যে সিস্টেমগুলি আমরা দেখছি, এই সিস্টেমগুলির শিকড় বুনিয়েছিলেন সেই ইবনে আল হাইথাম, মুসলিম বিজ্ঞানী। আল খাওয়ারিজমি, ইউরোপিয়ানরা যার নাম দিয়েছে অ্যালগরিদম। দেখেন, এই আল খাওয়ারিজমি তিনি হচ্ছেন গণিতের জনক। আজকে আমরা যে কম্পিউটার দেখতেছি, কম্পিউটার সংকেত, ক্যালকুলেটর, যে এআই এর হিসাব নিকাশ, সব কিছুর তথ্য এবং তথ্য এসেছে ওই আল খাওয়ারিজমির সেই অ্যালজেব্রার সাংকেতিক চিহ্ন থেকে। জাবির ইবনে হাইয়ান, যাকে বলা হয় রসায়নের জনক, তিনি প্রথম আবিষ্কার করেন অ্যাসিড, বাষ্পীকরণ, পরমাণু বিশ্লেষণ। এই জাবির ইবনে হাইয়ান মুসলিম বিজ্ঞানী, যার হাত ধরে, যার সূত্র ধরে আজ এসেছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, পারফিউম, বিস্ফোরক ও স্যানিটাইজেশন। আল রাজি, ইউরোপিয়ানরা যাকে নাম দিয়েছে রাজেস। এই আল রাজি হচ্ছে আধুনিক চিকিৎসা বিদ্যার জনক। তিনি প্রথম বার্ন, জ্বর, অ্যালার্জির পার্থক্য করেন। তিনি আধুনিক হাসপাতাল নির্মাণ, হাসপাতাল পরিচালনা ও ফার্মেসি পদ্ধতি চালু করেন। ইবনে সিনা আর এক বিজ্ঞানী, যিনি আধুনিক চিকিৎসার জন্য খুবই প্রসিদ্ধ। ইবনে সিনার বই ক্যানন অফ মেডিসিন 600 বছর ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলিতে এই সকল বিজ্ঞানীদের বই পড়িয়েছেন টেক্সট বুক হিসাবে। প্রিয় দর্শক, এখানে খেয়াল করুন, টমাস আলভা এডিসন যখন বৈদ্যুতিক বাল্ব তৈরি করেছিলেন তখন সেই বাল্বের আকার ছিল অনেক বড়। আমাদের মতো এরকম আলট্রা মডার্ন এলইডি, এইচডি এই ধরনের কোয়ালিটির বাল্ব সেগুলি ছিল না। কিন্তু টমাস আলভা এডিসনের পরে যারা এসেছে তারা ওই বাল্বকে গবেষণার মাধ্যমে আস্তে আস্তে এই আধুনিক বাল্বে পরিণত করেছেন। তেমনি যখন প্রথম মোবাইলটা বের হয় সেটা ছিল নিশ্চয়ই আমাদের মনে আছে মটোরোলা, বাটন ফোন আমরা বলতাম। আর সেই মোবাইল ফোন এখন অ্যান্ড্রয়েড সিস্টেম হয়ে, স্মার্ট সিস্টেম হয়ে কী আকার ধারণ করেছে তা তো অবশ্যই অনুমান করতে পারছেন। তো বিজ্ঞান হচ্ছে এই ধরনের একটা চেইন। কেমন চেইন? এই যে আমাদের মুসলিম বিজ্ঞানীরা, তারা এই ধরনের
আবিষ্কার করে গিয়েছেন, তারা তত্ত্ব দিয়ে গিয়েছেন। আর এই তাদের বইগুলি পড়ানো হয়েছিল ইউরোপের বিভিন্ন স্কুল কলেজে 600 বছর। এই যে যে সকল বিজ্ঞানীদের আমরা নাম বললাম, ইবনে হাইথাম, আল রাজি, ইবনে সিনা, ইবনে খাওয়ারিজম, এই সকল বিজ্ঞানীদের বই 600 বছর, 1300 সাল থেকে প্রায় 1900 সাল পর্যন্ত ইউরোপের যত বিশ্ববিদ্যালয়গুলি ছিল এইগুলিতে টেক্সট বুক হিসেবে পড়িয়েছে। তারা অনুবাদ করেছে আরবি থেকে, তারা অনুবাদ করেছে ল্যাটিন ভাষায়। তারপরে তারা এই সমস্ত বই তাদের বিজ্ঞানীরা পড়েছে। আর তাদের বই পড়ে বিজ্ঞানী হয়েছে অ্যারিস্টল, গ্যালিলিও, বেরজজাস, এবং এদের কাজকর্ম থেকে বিজ্ঞানী হয়েছে আইনস্টাইন, নিউটন, আইজ্যাক নিউটন ও আইনস্টাইন, রবার্ট ব্রুস, জেমস ওয়াট, এই ধরনের বিজ্ঞানীরা। তাদের কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে বিজ্ঞানী হয়েছে পরের ধাপের, যেমন টমাস আলভা এডিসন, উইলিয়াম ফোর্ড, হেনরি ফোর্ড, অলিভার রাইট, উইলবায়ার রাইট। আর তাদের নিকট থেকে আবার দেখুন এই আধুনিক বিজ্ঞান কিভাবে ছড়িয়েছে। তো এইভাবেই বিজ্ঞান চেন ক্রিয়ার মাধ্যমে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে ছড়িয়ে গিয়েছে। তো মুসলমানদের অধপতন শুরু হয়েছিল 1258 সাল থেকে। মঙ্গল সেনা হালাকু খান বাগদাদে আক্রমণ করে বসে। তখন বাইতুল আল হিকমাকে পুরো জ্বালিয়ে দেয়, এবং এই বাইতুল আল হিকমার যে সমস্ত বই পুস্তক ছিল সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়, এবং এই সমস্ত কিছু ফেলে দেয় নদীতে। 1750 সাল থেকে 1950 সাল, এই 200 বছর ছিল বিজ্ঞান, প্রযুক্তি, টেকনোলজি আবিষ্কারের জন্য খুবই পরিচিত এবং বেটার একটা সময়। আর এই সময়টাতে কি হয়েছে, 1750 সাল থেকে 1950 সাল, 200 বছর। এই 200 বছর পুরো মুসলিম বিশ্ব, এই ভারতবর্ষ চলে গিয়েছিল ব্রিটিশদের হাতে। মধ্যপ্রাচ্য শাসন করেছে ব্রিটিশরা, ওদিকে আফ্রিকার কিছু রাষ্ট্র শাসন করেছিল ফরাসিরা, এবং ইউরোপের কিছু মুসলিম কান্ট্রি শাসন করেছিল ডাচ বা ওলান্দাজরা। এই যে উপনিবেশিক শাসনামলে কি হয়েছে, মুসলিমরা একদম ধ্বংস হয়ে গিয়েছে। কারণ ব্রিটিশরা এদেশে শাসন করেছে শোষণ, 200 বছরের শোষণ করেছে। এদেশের মানুষকে কি করেছে তারা এমনভাবে অত্যাচার করেছে যেগুলি কল্পনার বাইরে। এদেশের আলেম, জ্ঞানী, বিজ্ঞানী, বুদ্ধিজীবী তাদেরকে ধরে ধরে হত্যা করা হয়েছে, মুসলিম বিজ্ঞানীদেরকে ধরে ধরে হত্যা করা হয়েছে। এই সময়টাতে মুসলিম বিশ্বে কোনো বিজ্ঞান চর্চা হয়নি, কারণ তখন অভাবের তাড়নায় মানুষ দুটো ভাত খেয়ে বেঁচে থাকাটাই দায় হয়ে পড়েছিল। বিজ্ঞান চর্চা হবে কোত্থেকে? স্পষ্ট ক্লিয়ার। এই যে 200 বছরের শাসন চলেছিল পুরো মুসলিম বিশ্বের মধ্যে, পুরো মুসলিম বিশ্ব, কোনো একটা দেশ বাকি ছিল না এই ইউরোপিয়ান বা খ্রিস্টানদের শাসন হতে। দেখুন 1757 সালে নবাব হেরে যাওয়ার 25 বছর পরেই এমন দুর্ভিক্ষ, যাকে বলা হয় 76-এর মন্বন্তর, 1770 সালে এমন দুর্ভিক্ষ হয়, 1 কোটি মানুষ না খেয়ে মারা যায় এই ভারতবর্ষে। 1 কোটি মানুষ না খেয়ে মারা যায়। এই 1 কোটি মানুষ যখন না খেয়ে মারা যায়, তখন তো সবাই জীবন বাঁচানোর জন্য তারা পালিয়ে বেরিয়েছে। তা এই সময়টাতে কিভাবে বিজ্ঞান চর্চা হবে? ইসলামের মুসলিমদের যে শিক্ষা ব্যবস্থা, জ্ঞান চর্চা ব্যবস্থা, সমস্ত কিছু সমূলে ধ্বংস করে দিয়েছে। আমরা দেখেছি বিগত সরকার মাত্র 15 বছর শাসন করেছে, তাই তারা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে গুটিয়ে দিয়েছেন সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, সে কথা আমি আর না বললাম। আর যারা 200 বছর শাসন করেছে তারা তাহলে শিক্ষা ব্যবস্থাকে কি করেছে? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। যে কারণে আমাদের মুসলিম উম্মার ভিতরে আর বিজ্ঞান বা জ্ঞান চর্চা হয়ে ওঠেনি। আজ আমাদের যে শিক্ষা, এখনও যে শিক্ষা ব্যবস্থা চলছে, এই শিক্ষায় আমরা কতটুকু শিক্ষিত? এই শিক্ষা আমাদের কি শিক্ষা দেয়?
এই শিক্ষা দেয় মানুষকে পাথর মেরে হত্যা করে, এই কি তার শিক্ষা? এই শিক্ষা দেয় মাইলস্টোনে বিমান দুর্ঘটনা ঘটলে 2 লিটার পানির দাম 600 টাকা চায়। এটা কি সেই শিক্ষা? তো এভাবেই মুসলিমদের অধঃপতন হয় এবং সেই অধঃপতনের ঘন ঘটায় এখনও আমরা কাটাচ্ছি, এখনও আমরা জেগে উঠছি না, এখনও আমাদের দেশে তথা মুসলিম দেশগুলোতে জ্ঞানী লোকের বিজ্ঞান চর্চার দিকে মনোযোগ নেই, মনোযোগ অন্যদিকে। তাহলে কিভাবে একটি দেশ উন্নত হতে পারে? তাই বিজ্ঞানী তৈরি করতে হবে, গবেষণা করতে হবে, মিল ইন্ডাস্ট্রি কলকারখানা গড়ে তুলতে হবে, তাহলেই শক্তিশালী হওয়া যাবে, তার আগে নয়। ভালো থাকবেন। কলকাতার পক্ষ থেকে শুভেচ্ছা।